আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ব্রাজিলের প্রেসিডেন্ট পদে লড়বেন ইসরায়েল সমর্থিত ফ্লাভিও বলসোনারো। ভারতের নতুন শিক্ষামন্ত্রী কে এই প্রহ্লাদ যোশী। ইরানে হামলা আপাতত বন্ধ রাখল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার শঙ্কা। সৌদি হুতি সংঘাতে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ব্রাজিলের রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা করে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে ফ্লাভিও বলসোনারো। ক্ষমতাসীন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নামার ঘোষণা দেন তিনি। ঘোষণার পরই আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন প্রভাবশালী ডানপন্থী নেতার সমর্থন পান ফ্লাভিও। তাদের মধ্যে রয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজ দলের এক সমাবেশে ফ্লাভিও বলসোনারো বলেন, এটি শুধু একটি রাজনৈতিক সম্মেলন নয়, বরং ব্রাজিলের ভবিষ্যৎ নির্ধারণের লড়াইয়ের সূচনা। তার ভাষায়, দেশের সামনে এখন ভালো ও মন্দের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ চলছে এবং সেই লড়াইয়ে জনগণের সমর্থন চান তিনি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের শুরুতেই কিছু আন্তর্জাতিক সমর্থন পেলেও দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এখনো শক্ত অবস্থান তৈরি করতে পারেননি ফ্লাভিও। সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে তিনি বর্তমান প্রেসিডেন্ট লুলার চেয়ে পিছিয়ে রয়েছেন। এছাড়া অতীতের কয়েকটি বিতর্ক ও রাজনৈতিক সংকটও তার জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে। সমাবেশে উপস্থিত না থাকলেও আলোচনার কেন্দ্রে ছিলেন সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। 2022 সালের নির্বাচনের পর অভ্যুত্থান চেষ্টার অভিযোগে দণ্ডিত হয়ে বর্তমানে তিনি কারাভোগ করছেন। তাই অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পারলেও তার একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও বার্তা প্রচার করা হয়। অন্যদিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই তার বক্তব্যে ব্রাজিলের বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, ফ্লাভিও বলসোনারো ক্ষমতায় এলে সমাজতান্ত্রিক নীতির পরিবর্তে মুক্তবাজার ভিত্তিক অর্থনীতি আরও শক্তিশালী হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও ভিডিও বার্তায় ফ্লাভিওকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি শুধু ব্রাজিলের একজন গুরুত্বপূর্ণ নেতা নন, বরং দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। এদিকে আগামী 2 আগস্ট ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সম্মেলনে প্রেসিডেন্ট লুলার পুনর্নির্বাচনের প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার কথা রয়েছে। ফলে ব্রাজিলের আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির জ্যেষ্ঠ নেতা প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশীকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পদত্যাগপত্র গ্রহণ করার কয়েক ঘন্টার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপারিশে এই দায়িত্ব তার হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে প্রহ্লাদ যোশী ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব পাওয়ার ফলে এখন দেশের শিক্ষা খাতের তদারকিও করবেন তিনি। 1962 সালে কর্ণাটকের এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নেওয়া প্রহ্লাদ যোশী ছাত্রজীবন থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির রাজনীতিতে সক্রিয় হয়ে 1996 সালে কর্ণাটক বিধানসভায় নির্বাচিত হন। এরপর 2004 সালে ধারওয়াদ হুব্বালি আসন থেকে প্রথমবার লোকসভায় নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। এরপর থেকে প্রতিটি লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করেন তিনি। 2019 সালে প্রথম মোদী সরকারের সময় সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং কয়লা ও খনি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থাভাজন নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকে কিছু রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়লেও দলীয় নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেন তিনি। রাজনৈতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং সাংগঠনিক সক্ষমতার কারণে বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন প্রহ্লাদ যোশী। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এখন ভারতের নতুন শিক্ষানীতি বাস্তবায়ন, উচ্চশিক্ষা সংস্কার এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণে তার ভূমিকার দিকে নজর থাকবে দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক হামলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস ও অ্যাক্সিওস।
প্রতিবেদন অনুযায়ী টানা ১৩ দিন ধরে চলা হামলার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন যে সংঘাত আরও দীর্ঘায়িত হলে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মজুদ দ্রুত কমে যেতে পারে। সেই বাস্তবতা বিবেচনা করেই হামলায় সাময়িক বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং মন্ত্রিসভার শীর্ষ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। তবে এই বিরতি কতদিনের জন্য তা এখনো স্পষ্ট নয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, পরিস্থিতি পরিবর্তন হলে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। এজন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র একদিকে নিজেদের সামরিক সক্ষমতা ধরে রাখতে চাইছে, অন্যদিকে কূটনৈতিক আলোচনার সুযোগও খোলা রাখছে। তবে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংঘাত পুরোপুরি শেষ হয়েছে এমনটি বলার সুযোগ এখনো নেই। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্যবস্তু হওয়ার পর বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী কয়েক মাসের ব্যবধানে আবারও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 পৌঁছেছে। বিশ্লেষকদের আশঙ্কা, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী কয়েক মাসের মধ্যে দাম আরও বেড়ে $120 থেকে $150 পর্যন্ত যেতে পারে। হুতিদের দাবি, তারা সৌদি আরবের জিজান ও ইয়ানবু বন্দরে অবস্থিত আরামকোর গুরুত্বপূর্ণ স্থাপনায় সফল হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে জিজান এলাকার শোধনাগার থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। আন্তর্জাতিক জ্বালানি ব্যবসায়ীরাও ওই এলাকায় ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়ানবু বন্দরের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশে প্রতিহত করা হয়েছে। হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে ইয়ানবু বন্দর বর্তমানে সৌদি তেল রফতানির অন্যতম গুরুত্বপূর্ণ পথ। হামলার পরপরই সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুতিদের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালায়। মারিব, আল-জফ, হোদেইদা এবং কামারান দ্বীপ সহ বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত দীর্ঘায়িত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। তেলের দাম বাড়লে পরিবহন ব্যয়, শিল্প উৎপাদন এবং নিত্যপণ্যের মূল্যস্ফীতিও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সৌদি আরবের তেল স্থাপনায় হামলার পর মধ্যপ্রাচ্যের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একের পর এক হামলার দায় স্বীকার করার পর সৌদি নেতৃত্বাধীন জোটও ব্যাপক পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেছেন, জিজান ও ইয়ানবু বন্দরে পরিচালিত হামলা ছিল সফল এবং ভবিষ্যতেও একই ধরনের অভিযান চলবে। অন্যদিকে সৌদি সামরিক বাহিনী জানিয়েছে, তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে এবং পাল্টা হামলায় হুতিদের সামরিক অবকাঠামোতে বড় ধরনের ক্ষতি করা হয়েছে। ইয়েমেনি কর্মকর্তারা বলছেন, 2022 সালের অস্ত্রবিরতির পর দুই পক্ষের মধ্যে যে সীমিত শান্তি বজায় ছিল তা কার্যত ভেঙে পড়েছে। বর্তমানে উভয় পক্ষই নতুন করে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এদিকে হুতি নেতা আব্দুল মালিক আল হুতি সতর্ক করে বলেছেন, সৌদি আরব যদি এই যুদ্ধে আরো সক্রিয়ভাবে জড়িয়ে পড়ে তাহলে দেশটির সব গুরুত্বপূর্ণ তেল স্থাপনা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সংঘাত আরো বিস্তৃত হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। এই ছিল আমার দেশ মর্নিং নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।